নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু ধারা সম্পর্কে, যেগুলো আপকামিং এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে। আপকামিং এক্সাম মানে কোনগুলো? যেমন আমাদের পঞ্চায়েত হতে পারে, আইসিডিএস হতে পারে, এছাড়া ক্লার্কশিপ বা ডব্লিউবিপি সহ অন্যান্য যে সমস্ত এক্সামগুলি হতে যাচ্ছে, সেই সমস্ত এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট রয়েছে সংবিধানিক গুরুত্বপূর্ণ আর্টিকেল বা ধারা। তো এই সম্পর্কিত ক্লাসটি আজকে থাকবে। তোমরা যারা নতুন রয়েছে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজে যারা দেখছো তোমরা কিন্তু পেজটিকে ফলো করে দেবে। সকলে লাইক এবং শেয়ারটা করে দিও। তো চলো আমরা শুরু করি আজকের প্রথম ক্লাস থেকে, প্রথম কোশ্চেন থেকে। তো আমাদের এখানে প্রথম প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি ভারতের পররাষ্ট্র নীতির সাথে সম্পর্কিত রয়েছে? ভারতের পররাষ্ট্র নীতির সাথে সম্পর্কিত রয়েছে নিম্নের কোন আর্টিকেল বা কোন ধারাটি? দেখো এখানে আর্টিকেল নাম্বার যে 51 রয়েছে সেটা কিন্তু আমাদের পররাষ্ট্রের নীতি সম্পর্কে বলা হয়েছে, এবং এখানে কিন্তু আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এই সমস্ত বিধান কিন্তু এখানে রয়েছে। যদি বলা হয় 51 নম্বর আর্টিকেলটি কোথায় পড়ছে, এটি কিন্তু ভারতের সংবিধানের যে ডিপিএসপি রয়েছে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এখানেই কিন্তু পড়ছে এই 51 নম্বর আর্টিকেলটি। এবং তোমাদের বলে রাখি, ডিপিএসপি যেটাকে কিন্তু আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকে ধার নিয়েছি। এর সাথে আরও গুরুত্বপূর্ণ আর্টিকেল রয়েছে আর্টিকেল নাম্বার 60। এই আর্টিকেল নাম্বার 60তে কিন্তু রাষ্ট্রপতির শপথ গ্রহণ সম্পর্কে কিন্তু বলা হয়েছে, যেখানে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন। এটাও আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এবং আর্টিকেল নাম্বার 312 যেটা রয়েছে, সেখানে কি রয়েছে? সেখানে রাজ্যসভাকে নতুন যে সর্বভারতীয় চাকরি মানে অল ইন্ডিয়া সার্ভিসেস, যেমন আইএএস বা আইপিএস বলো, এই ধরনের পদ সৃষ্টির বিশেষ ক্ষমতা কিন্তু প্রদান করছে। ঠিক আছে, তো এই সম্পর্কিত আমাদের প্রশ্নগুলো থাকবে। চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি। পরের প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে? অর্থাৎ আইনের দৃষ্টিতে সমতা, সমতা অর্থাৎ সমান, সমান অধিকারের কথা, এটা আমরা কত নম্বর আর্টিকেল থেকে জানতে পারছি? দেখো আর্টিকেল নাম্বার যে 14 রয়েছে না, অপশান নাম্বার বি আমাদের এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ইকুয়ালিটি বিফোর ল। এবং এখানে আইনের দৃষ্টিতে সমতা বা আইনের সমান সংরক্ষণের অধিকার কিন্তু আর্টিকেল নাম্বার 14 এটি প্রদান করছে। তার সাথে আরও একটি আর্টিকেল রয়েছে, 17 নম্বর আর্টিকেল, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, যেখানে অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটির কথা বলা হয়েছে। সম্পূর্ণরূপে এটা কিন্তু ভারতের নিষিদ্ধ রয়েছে, আর্টিকেল নাম্বার 17 সেটা কিন্তু দেখাচ্ছে। এছাড়া আর কি রয়েছে? আর্টিকেল নাম্বার যে 20 যেটা আমাদের রয়েছে, 21 নম্বর যে আর্টিকেল রয়েছে, এই সম্পর্কে যদি আমরা বলি, 21 নম্বর আর্টিকেলে আমরা জানি জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা, অর্থাৎ রাইট টু লাইফ, এটা কিন্তু আমরা এখান থেকেই পাই। শুধু তাই নয়, এখানেই কিন্তু আমাদের রয়েছে রাইট টু প্রাইভেসি, এটাও কিন্তু আমাদের এখানেই চলে আসছে। তো এগুলো আমাদের গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেল ছিল। পরবর্তী আমাদের যে কোয়েশ্চেন রয়েছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি মধ্যস্থতার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তির জন্য রাষ্ট্রকে নির্দেশ দিয়ে থাকে? তো এটি কিন্তু আমাদের পড়ছে 51 নম্বর আর্টিকেলের ডি নাম্বার যে ধারা রয়েছে সেখানে। অপশান নাম্বার সি কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। বিশেষ করে এটা কিন্তু পড়ছে আমাদের ডিপিএসপির মধ্যে, যেখানে কিন্তু আন্তর্জাতিক বিরোধগুলির মধ্যস্থতার মাধ্যমে মেটানোর নির্দেশ কিন্তু এখানে দেখতে পাই আমরা। শুধু তাই নয়, এখানে দেখো আর্টিকেল নাম্বার 50 রয়েছে, যেখানে আমরা কি দেখতে পাই না, বিচার বিভাগকে সেখান থেকে কিন্তু এক্সিকিউটিভ থেকে সম্পূর্ণভাবে এটাকে আলাদা করা হয়েছে, অর্থাৎ জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ থেকে সম্পূর্ণ আলাদা রাখা হয়েছে, সেটা কিন্তু আমাদের 50 নম্বর আর্টিকেলে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে সম্পূর্ণভাবে আলাদা করা হয়েছে। পরবর্তী আমরা আর্টিকেল দেখতে পাচ্ছি 51 এ নাম্বার আর্টিকেল, যেখানে কিন্তু আমাদের ভারতীয় নাগরিকদের জন্য 11টি মৌলিক কর্তব্যের উল্লেখ কিন্তু দেওয়া রয়েছে। মৌলিক কর্তব্য যেটা আমরা রাশিয়ার সংবিধান থেকে ধার নিয়েছিলাম। ঠিক আছে, চলো পরবর্তী আমাদের দেখো 52 নম্বর আর্টিকেলও রয়েছে, এটাও তোমরা দেখে রাখবে। 52 নম্বরে কি আছে না, ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন এবং সেই পদ সম্পর্কে কিন্তু এখানে বলা হয়েছে, বর্ণিত রয়েছে। ঠিক আছে, আর 51 এ নাম্বার যদি আর্টিকেলের কথা বলা হয়, 51 এ নাম্বার আর্টিকেল তোমরা জানোই, এটা তো আমাদের কোথায় পড়ছে? ডিপিএসপির মধ্যে পড়ছে। এবং এটাও মনে রাখবে 42 নম্বর সংবিধান সংশোধনী 1976 সালে যেটা হয়েছিল, তার দ্বারা সর্দার শরণ সিং কমিটির সুপারিশে কিন্তু এটাকে যুক্ত করা হয়েছিল ভারতের সংবিধানে। পরের প্রশ্ন রয়েছে, নিচের কোন অনুচ্ছেদে শিক্ষার অধিকার যেটা রয়েছে রাইট টু এডুকেশন, এটিকে উল্লেখ করা হয়েছে? দেখো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এখানে 21 এ নাম্বার যে আর্টিকেল বা ধারা রয়েছে, সেখানে কিন্তু শিক্ষার অধিকারকে এখানে যুক্ত করা হয়েছে, যেখানে 6 থেকে 14 বছর শিশুদের শিক্ষার অধিকারের কথা কিন্তু বলা হয়েছে, যেটা বর্তমানে কিন্তু আমাদের মৌলিক অধিকারের স্বীকৃতি কিন্তু দিচ্ছে।
তার সাথে এখানে যদি আমরা দেখি যে 20 নম্বর যে আর্টিকেল রয়েছে এখানেও কিন্তু বলা হয়েছে যে সমান অপরাধের জন্য দোষী সাব্যস্ত, অর্থাৎ যে কোনো অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে নাগরিককে আইনি সুরক্ষা কিন্তু প্রদান করে থাকে 20 নম্বর আর্টিকেল, এবং প্রতিটি ব্যক্তির যে মর্যাদাপূর্ণ জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা, রাইট টু লাইফ বলতে পারো, ঠিক আছে, বা প্রাইভেসি বলতে পারো, সেটা কিন্তু 21 নম্বর আর্টিকেল থেকে আমরা জানতে পারছি। এবং 22 নম্বর যে আর্টিকেলটি রয়েছে সেখানে কিন্তু আমরা জানতে পারি যে বেআইনি যে গ্রেপ্তার বা বিনা বিচারে আটকের বিরুদ্ধে যে সুরক্ষা সেটাকে কিন্তু প্রদান করছে এই 22 নম্বর আর্টিকেল। তো এগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ রয়েছে। তার সাথে এখান থেকে আরেকটা প্রশ্ন পরীক্ষায় চলে আসে তোমাদের, সেটা হচ্ছে এই 20 নম্বর আর 21 নম্বর আর্টিকেল। এই দুটো আর্টিকেল কিন্তু জাতীয় জরুরি অবস্থার সময়ও কিন্তু রদ করা বা বাতিল করা যায় না। পরীক্ষায় চলে আসে নিচের চারটের মধ্যে কোন আর্টিকেলটি জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি টাইমে এটাকে সাসপেন্ড করা যায় না, সেটা হচ্ছে 20 এবং 21 নম্বর আর্টিকেল। পরের প্রশ্ন রয়েছে, দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি রাষ্ট্রপতিকে সংসদে ভাষণ দেওয়ার বা বার্তা পাঠানোর অধিকার প্রদান করছে? এটি কিন্তু গুরুত্বপূর্ণ আর্টিকেল রয়েছে, যেটা কিন্তু আমাদের 86 নম্বর ধারার সাথে সম্পূর্ণভাবে যুক্ত রয়েছে। রাষ্ট্রপতিকে সংসদের যে কোনো কক্ষে ভাষণ দেওয়া বা বার্তা পাঠানোর অধিকার কিন্তু এটা প্রদান করছে 86 নম্বর আর্টিকেল। তার সাথে 85 নম্বর আর্টিকেলটাও তোমরা লক্ষ্য করবে, এখানে সংসদের অধিবেশন ডাকা, স্থগিত করা, এমনকি লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকে। প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কিন্তু লোকসভা ভেঙে দিতে পারে। এটাও কিন্তু আমাদের 85 নম্বর আর্টিকেলে বর্ণিত রয়েছে। তার সাথে 88 নম্বর যে আর্টিকেলটি রয়েছে সেখানে কিন্তু আমরা মন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেলের সংসদের যে কোনো কক্ষে কথা বলার যে অধিকার সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। পরের প্রশ্ন রয়েছে, ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন, যোগ্যতা এবং অপসারণের বিধান কোন অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? দেখো, এক্ষেত্রে আমাদের এখানে বলা হয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচন, যোগ্যতা এবং অপসারণ সম্পর্কে বিধান রয়েছে 63 থেকে শুরু করে 71 নম্বর পর্যন্ত। এবং এখানে কিন্তু রাষ্ট্রপতি সম্পর্কিত তার নির্বাচন পদ্ধতি রয়েছে, তাদের যোগ্যতা কী কী রয়েছে, অপসারণের পদ্ধতি কী হবে, এই সম্পূর্ণ কিন্তু বিস্তারিত এখানে বলা আছে। এছাড়া 52 থেকে 62 নম্বর যে আর্টিকেলটি রয়েছে এখানে কিন্তু ভারতের রাষ্ট্রপতির পদ, তাদের নির্বাচন এবং যোগ্যতা, তার সাথে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সংক্রান্ত যাবতীয় বিধান কিন্তু আমরা 52 থেকে 62 নম্বর আর্টিকেলে কিন্তু দেখতে পাবো। শুধু তাই নয়, 72 থেকে 78-এর মধ্যে যদি আমরা দেখি, এখানে লক্ষ্য করলে আমরা কিন্তু 72 নম্বর যে আর্টিকেল রয়েছে যেখানে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সেটা কিন্তু আমরা দেখতে পাবো, এমনকি রাষ্ট্রপতির মৃত্যুদণ্ড কিন্তু রদ করতে পারেন, সেটাও কিন্তু এখানে বর্ণিত রয়েছে। তো এই সমস্ত কিছু আমাদের দেখতে হবে যেগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, ভারতের রাষ্ট্রপতি কোন অনুচ্ছেদের অধীনে কেন্দ্রশাসিত অঞ্চলে পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কিত বিধান সম্প্রসারণের নির্দেশ দিতে পারেন? তো এই সম্পর্কিত আমাদের আর্টিকেল নাম্বার কোনটা হয়ে যাবে? অবশ্যই 321 নম্বর যে ধারা রয়েছে সেখানে আইনসভার মাধ্যমে যে পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলীর যে পরিধি বা বিস্তার করার যে ক্ষমতা সেটাকে কিন্তু প্রদান করছে 321 নম্বর আর্টিকেল। তার সাথে 315 নম্বর আর্টিকেলটা আমাদের মনেই রাখতে হবে, কারণ আমাদের এখানে কিন্তু কেন্দ্রের যে ইউপিএসসি এবং প্রতিটি রাজ্যের যে স্টেট পিএসসি রয়েছে, পাবলিক সার্ভিস কমিশন, এদের গঠনের কথা কিন্তু বলা হয়েছে 315 নম্বর আর্টিকেলের মধ্যে, যেহেতু ইউপিএসসি এবং পিএসসি এগুলো কিন্তু সাংবিধানিক সংস্থা, তাই না? পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে 320 নম্বর আর্টিকেল। 320 নম্বর আর্টিকেল প্রধানত পাবলিক সার্ভিস কমিশনগুলির যে কার্যাবলী সেই সম্পর্কিত রয়েছে। এছাড়া এখান থেকে আমাদের আর কিছু দেখার দরকার নেই, ঠিক আছে? তো এই দুটোই সবথেকে বেশি ইম্পর্টেন্ট, 315 এবং 321। 315 তো খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদটি কাজের অধিকার, শিক্ষার অধিকার এবং নির্দিষ্ট ক্ষেত্রে সরকারি সহায়তার সাথে সম্পর্কিত রয়েছে? এক্ষেত্রে আমাদের বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদটি কাজের অধিকার, শিক্ষার অধিকার এবং সরকারি সহায়তার সাথে ডাইরেক্টলি সম্পর্কিত রয়েছে, যেটা কিন্তু আমাদের সঠিক উত্তর হবে কোনটা? ডিপিএসপির আন্ডারে যেটা পড়ছে 41 নম্বর যে আর্টিকেলটি এখানে দেওয়া রয়েছে সেখানেই কিন্তু আমরা এটা পেয়ে যাব। বেকার, বৃদ্ধ বা অক্ষমদের যে সমস্ত কাজের অধিকার, শিক্ষার অধিকার, তাদের সরকারি যে সমস্ত সহায়তা প্রদান করার যে নির্দেশ সেটা কিন্তু আমরা 41 নম্বর আর্টিকেলের মাধ্যমে পেয়ে যাব। আর এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে দেখে রাখবে 43 নম্বর যে আর্টিকেল, এটাও ইম্পর্টেন্ট আছে। শ্রমিকদের জীবন ধারণের জন্য যে পর্যাপ্ত পরিমাণে মজুরি
মজুরি এবং কুটির শিল্পের প্রসারের যে নির্দেশ সেটা কিন্তু 43 নম্বর আর্টিকেল থেকেই পাবো। এবং আরও বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে এক্সামের জন্য সেটা 44 নম্বর আর্টিকেল, যেখানে সারা দেশের সমস্ত নাগরিকদের জন্য ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার নির্দেশ কিন্তু আর্টিকেল 44 নাম্বার এটা কিন্তু প্রদান করছে। আর এই সবগুলোই কিন্তু আমাদের ডিপিএসপির মধ্যেই পড়ছে, ঠিক আছে। আর যদি বলা হয় যে তোমরা ধরে রাখতে পারো যে ভারতের প্রথম রাজ্য হিসাবে গোয়া হচ্ছে ভারতের প্রথম রাজ্য যে কিন্তু ইউসিসি অর্থাৎ 44 নম্বর আর্টিকেলের অধীনে ইউসিসি কিন্তু লাগু করেছে। পরের প্রশ্ন, এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু তোমাদের জানিয়েছি এই ইউসিসি সম্পর্কে, সেখান থেকে অনেক প্রশ্ন তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংসদের 4 নম্বর আর্টিকেলের ক্লজ নাম্বার 2 অনুচ্ছেদ অনুযায়ী 2 এবং 3 অনুচ্ছেদের অধীনে আইন পাশের জন্য কী ধরনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন? তো এক্ষেত্রে কী ধরনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন সেটা আমাদের জিজ্ঞাসা করা হয়েছে। তো দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সংসদের 4 নম্বর আর্টিকেলের 2 ক্লজ অনুসারে 2 এবং 3 অনুচ্ছেদের অধীনে আইন পাশের জন্য অর্থাৎ 2 নম্বর আর 3 নম্বর আর্টিকেলের জন্য আইন প্রণয়নের জন্য এখানে সংখ্যাগরিষ্ঠ কী ধরনের প্রয়োজন? এখানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন রয়েছে, অর্থাৎ সিম্পল মেজরিটি। সিম্পল মেজরিটি মানে হচ্ছে আমাদের 50% প্লাস 1 ভোট আনতে পারলেই এটা কিন্তু পাস হয়ে যাবে, সেটাই হচ্ছে আমাদের সিম্পল মেজরিটি, যেটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়াও একটা হয় স্পেশাল মেজরিটি, সেটা কিন্তু 2/3 অফ দ্য টোটাল যেটা সিট রয়েছে সেই অনুযায়ী বিশেষ সংখ্যাগরিষ্ঠতা যেটাকে বলা হয় সেই অনুযায়ী পাস করাতে হয়, সেগুলো বিশেষের ক্ষেত্রে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষার কথা বলা হয়েছে? তো এটি কিন্তু আমরা দেখতেই পেয়েছি আর্টিকেল নাম্বার 21-এ কিন্তু এটি বলা হয়েছে, যেটি কিন্তু আমাদের মৌলিক অধিকারের মধ্যেই পড়ছে। এছাড়া আরও অন্যান্য আর্টিকেল রয়েছে 19 নম্বর, যেখানে বাক স্বাধীনতা, চলাফেরা এবং সংঘ গঠন সহ 6টি মৌলিক অধিকারের কথা এখানে কিন্তু বর্ণিত রয়েছে, ঠিক আছে। তার সাথে 20 নম্বর আর্টিকেলটাও গুরুত্বপূর্ণ রয়েছে, একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া, এগুলো কিন্তু মানে যাবে না আর কি, এগুলো বলা হয়েছে। তো এগুলো তোমাদের কিন্তু অবশ্যই তোমরা দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের হবে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো আজকে হচ্ছে আমাদের 80তম স্বাধীনতা দিবস, এবং আজকের দিনে কিন্তু আমরা তোমাদেরকে আমাদের যে সমস্ত পিডিএফ বর্তমান অ্যাভেলেবেল রয়েছে আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপের মধ্যে, সেখানে সমস্ত অফারের সমস্ত পিডিএফের ওপর কিন্তু তোমরা 10%-এর ডাইরেক্টলি ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছ। একটি কুপন কোড তোমাদেরকে দেওয়া হচ্ছে, কুপন কোডটি হচ্ছে AIR80, কারণ 80তম আমাদের যে ইন্ডিপেন্ডেন্স ডে আজকের, সেই হিসাবে কিন্তু এখানে AIR80 তোমরা এই কুপন কোডটা ইউজ করলে 10% ডিসকাউন্ট ডাইরেক্ট পেয়ে যাবে যে কোনো পিডিএফ তোমরা বাই করার ক্ষেত্রে। যে কোনো পিডিএফ তোমরা পেয়ে যাবে অ্যাপের মধ্যে, ইতিমধ্যে অ্যাভেলেবেল যেগুলো রয়েছে সমস্ত পিডিএফের ওপর এগুলো কিন্তু অ্যাক্টিভ রয়েছে, এবং এই অফারটা রয়েছে শুধুমাত্র 3 দিনের জন্য, এবং 18ই আগস্ট কিন্তু এটা শেষ হয়ে যাবে। যাদের যে পিডিএফ প্রয়োজন রয়েছে, ঠিক আছে, যে কোনো, সেটা রেলওয়ের এক্সামের হতে পারে, এছাড়া এনটিপিসি সামনে এক্সাম রয়েছে, আবার সামনে যারা রেলওয়ে গ্রুপ ডি এক্সাম দেবে তাদের জন্য সায়েন্সটা ইম্পর্টেন্ট আছে, তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা নিতে পারো। শুধু তাই নয়, এনটিপিসি একদম এসএসসি জিডিরও প্রিভিয়াস ইয়ার রয়েছে, তার সাথে এনটিপিসি বলবো কারণ এনটিপিসি 30 দিনের মধ্যেই তোমাদের নতুন ভ্যাকেন্সি আসছে, এবং ভ্যাকেন্সির সংখ্যা অনেকটাই বেশি থাকবে, যার জন্য কিন্তু 2020-21 থেকে শুরু করে 2026 পর্যন্ত যত প্রিভিয়াস ইয়ার রয়েছে জিকে কোশ্চেন সবগুলো কিন্তু তোমরা সাবজেক্ট ওয়াইজ পেয়ে যাচ্ছ, এবং ম্যাক্সিমাম ডিসকাউন্ট এখানে 10% কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। কুপন কোড এটা ইউজ করবে। এছাড়া ইতিহাস, সংবিধান, কমপ্লিট স্ট্যাটিক জিকে এগুলো সবই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের আবারও বলে রাখি, যখনই পেমেন্ট করবে পেমেন্টের সময় একটা অপশান দেখতে পাবে টেস্ট পাস, এই টেস্ট পাস অপশানটাকে বন্ধ করে রাখবে, তারপর তোমরা এই AIR80 একটা কুপন কোড পাবে সেটাকে ইউজ করবে, ডাইরেক্ট সেখানে 10%-এর ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর টেস্ট পাসে দেখবা তোমরা কিন্তু এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে, এটাকে অফ করে রাখবে, তাহলেই হবে, নাহলে কিন্তু তোমাদের বেশি প্রাইসটা শো করবে, ঠিক আছে। তো সেটা তোমরা দেখে নিও, এবং প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, ঠিক আছে। দেখো সামনে যেহেতু রেলওয়ে অন্যান্য এক্সামগুলো আসতে চলেছে, তার জন্য তাছাড়াও রেলওয়ে গ্রুপ ডি যে এক্সাম চলছে সেখানে প্রচুর মাত্রায় কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কমন আসছে, মানে মানে ভরে ভরে। আমি যদি তোমাদের বলে দিই 20টা কোশ্চেনের মধ্যে তোমাদের প্রায় 12 থেকে 15টা কোশ্চেন কিন্তু তোমরা ডাইরেক্ট কমন পেয়ে যাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্সে, ঠিক আছে। তার জন্য কিন্তু আমরা জুলাই মাসে কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের ইতিমধ্যে আমরা আপডেট করে দিয়েছি অ্যাপের মধ্যে, তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে। শুধু জুলাই নয়, জানুয়ারি থেকে জুলাই যে কোনো মাসে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কিন্তু 13 টাকা করে প্রাইস রয়েছে, যদিও 10% এখানে ডিসকাউন্টটাও অ্যাপ্লিকেবল হবে। তো যাদের যেটা প্রয়োজন তোমরা নিয়ে নেবে। এছাড়া এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো যদি কোনো সমস্যা হয়। তাছাড়াও তোমাদের বলে রাখি, এখানে রেলওয়ে সমস্ত এক্সামের জন্য জুলাই থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করবে যাদের এনটিপিসি টার্গেট রয়েছে, ঠিক আছে, শুধুমাত্র তাদের জন্য। আর যাদের এছাড়া আমাদের রাজ্যের এক্সামের জন্য যাদের প্রয়োজন রয়েছে তারাও কিন্তু এগুলো নিতে পারো। চলো আমরা পরবর্তী কোশ্চেনে আসি। পরের প্রশ্ন রয়েছে,
ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মীয় কার্যাবলী পরিচালনার স্বাধীনতা প্রদান করে? ধর্মীয় কার্যাবলী পরিচালনার স্বাধীনতা প্রদান করছে, যেটা কিন্তু আর্টিকেল নাম্বার 26। এক্ষেত্রে আমরা জানি যে প্রতিটি ধর্মীয় সম্প্রদায়কে তাদের নিজস্ব প্রতিষ্ঠান এবং কার্যাবলী পরিচালনার স্বাধীনতা এটা প্রদান করছে। এছাড়া আর একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল যেটা পরীক্ষায় চলে আসে সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 27। কেন এটি গুরুত্বপূর্ণ? কারণ কোনো ধর্মের প্রসারের জন্য কোনো রকম যে ট্যাক্স বা কর বা চাঁদা আমরা যেটাকে বলি, সেগুলো দিতে বাধ্য করা যাবে না, যেটা আর্টিকেল নাম্বার 27-এ কিন্তু বর্ণিত রয়েছে। সুতরাং এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের এক্সামের জন্য। চলো পরের প্রশ্নে আসি। ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে পৌরসভার গঠনের সাথে বিধান রয়েছে বা পৌরসভার গঠন সম্পর্কিত যে আর্টিকেল রয়েছে সেটা কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে 243-এর যে নাম্বার আর্টিকেল রয়েছে সেটি কিন্তু আমাদের পৌরসভার গঠনের সাথে সম্পর্কিত রয়েছে। এবং মনে রাখবে 74 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে, যেটা 1992 সালে হয়েছিল, সেটাকে কিন্তু 9 নম্বরের নাম্বার যে পার্ট রয়েছে সেখানে কিন্তু এটি যুক্ত করা হয়েছে এই পৌরসভা। ঠিক আছে, তো এটাও কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। আর 73 নম্বর আমাদের পঞ্চায়েতের সাথে সম্পর্কিত। পরের প্রশ্ন রয়েছে, রাজ্য নির্বাচন কমিশন কোন অনুচ্ছেদের অধীনে গ্রামীণ প্রতিষ্ঠানগুলির অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করে থাকে? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 243-এর যে নাম্বার আর্টিকেল রয়েছে, সেখানে পঞ্চায়েত নির্বাচন পরিচালনার জন্য রাজ্য নির্বাচন কমিশন অর্থাৎ স্টেট যে ইলেকশন কমিশন রয়েছে তারাই কিন্তু এটা তাদের যে গঠনের সেটা নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এখানে কিন্তু আরও কয়েকটা যেমন আর্টিকেল রয়েছে। দেখো 243-এর নাম্বার যে আর্টিকেল রয়েছে, এখানে কিছু নির্দিষ্ট এলাকার কথা বলা আছে, যেমন হচ্ছে সেখানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রযোজ্য না হওয়ার কথা বলা হয়েছে। যেমন হচ্ছে কোন কোন এলাকা? যেমন নাগাল্যান্ড, মেঘালয়, এদের মতো এলাকাগুলো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। সংবিধানের কোন অনুচ্ছেদে ইউনিয়নের সরকারি ভাষার অর্থাৎ রাজভাষার কথা বলা হয়েছে? আমাদের ইউনিয়নের যে সরকারি ভাষার অর্থাৎ রাজভাষার কথা বলা হয়েছে, যদিও আমাদের কোনো একদম অফিসিয়ালি ল্যাঙ্গুয়েজ কোনো কিছু বলে হয় না, কারণ 8 নম্বর শিডিউলে যে 22টা ভাষা রয়েছে এইগুলোই কিন্তু বর্তমানে ভ্যালিড রয়েছে। কিন্তু তা সত্ত্বেও ইউনিয়নের যে কার্যকারী ভাষা বা রাজভাষার কথা বলা হয়েছে সেটা কিন্তু আমরা অনুচ্ছেদ নাম্বার 343-এ কিন্তু এটা দেখতে পাবো। এবং এখানে কিন্তু 343-এ যেটা বলা হয়েছে, দেবনাগরী লিপিতে হিন্দি হলো ভারতের ইউনিয়নের সরকারি ভাষা। ঠিক আছে, যদিও কিন্তু আমাদের কোনো রকম অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নেই, কারণ অষ্টম তপশিলে বর্ণিত যে 22টি ল্যাঙ্গুয়েজ রয়েছে আমাদের বাংলা সহ, সেগুলোকে কিন্তু এখানে মর্যাদা দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রতিবিধানের অধিকারের অধীনে নিচের কোনটি শ্রেণীবদ্ধ করা হয়েছে? প্রতিবিধানের অধিকার অর্থাৎ কনস্টিটিউশনাল রিমেডিস, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যেটা আর্টিকেল নাম্বার 32-তে বর্ণিত রয়েছে। এবং আমরা জানি এই যে আমাদের যে সমস্ত মৌলিক অধিকারগুলো রয়েছে 6টি, এগুলোর মধ্যে কোনো একটি যদি লঙ্ঘিত হয় তাহলে আমরা সুপ্রিম কোর্টে আপিল করার জন্য আবেদন করতে পারি। এটাই কিন্তু আমাদের 32 নম্বর আর্টিকেল অর্থাৎ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এবং মনে রাখবে ডক্টর বি.আর. আম্বেদকর এই ধারাটিকেই কিন্তু সংবিধানের হৃদয় এবং আত্মা বলে অভিহিত করেছিলেন। পরের প্রশ্ন রয়েছে, সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগের কর্তব্যের সাথে সম্পর্কিত রয়েছে? কর্তব্যের কথা বর্ণিত রয়েছে কত নম্বর আর্টিকেলে? দেখো এখানে প্রথমত আমাদের এখানে সঠিক উত্তর যেটা হয়ে যাবে, এখানে কর্তব্যের কথা বলা হয়েছে, তো 149 নম্বর আর্টিকেল, অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। তার সাথে আমরা দেখব 148 নম্বর। এখানে কি বলা আছে? ভারতের একজন ক্যাগ অর্থাৎ কন্ট্রোলার অডিটর জেনারেল থাকবেন এবং তার নিয়োগ এবং শপথ সম্পর্কিত সমস্ত বিধান কিন্তু এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তার সাথে কিন্তু এখানে দেখব 150 নম্বর। 150 নম্বরে কী আছে না, কেন্দ্র রাজ্যের হিসাব রাখার জন্য ক্যাগের পরামর্শে রাষ্ট্রপতি নির্ধারণ করবেন সেটা ক্যাগের পরামর্শ অনুযায়ী। এবং 151 নম্বর যে আর্টিকেল রয়েছে সেই অনুসারে ক্যাগ তার অডিট রিপোর্ট রাষ্ট্রপতির কাছে অর্থাৎ কেন্দ্রের এবং রাজ্যপালের কাছে রাজ্যের ক্ষেত্রে সেটা কিন্তু জমা করবেন। এটাও কিন্তু বলা হয়েছে ক্যাগের অডিট রিপোর্ট সম্পর্কে 151 নম্বর আর্টিকেলে। পরের প্রশ্ন রয়েছে, সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার কথা বলা হয়েছে? এটা আমরা দেখেই নিয়েছি, আর্টিকেল নাম্বার 72। তিনি কিন্তু মৃত্যুদণ্ড পর্যন্ত তিনি ক্ষমতা রয়েছে তার, এটা কিন্তু ক্ষমা করার। ঠিক আছে, মৃত্যুদণ্ড হ্রাস করার বা মৃত্যুদণ্ড ক্ষমা করার বা তার যে কোনো তোমাদের বলতে পারো এটা পার্ডনিং পাওয়ার যেটা রয়েছে, সেই সমস্ত ক্ষমতা কিন্তু রয়েছে রাষ্ট্রপতির কাছে। যদিও কিন্তু এখানে আমাদের রাজ্যপালের কাছেও ক্ষমতা রয়েছে, কিন্তু পার্থক্য হচ্ছে এটাই,
কোনো রকম মৃত্যুদণ্ড বন্ধ করে দিতে পারে, ঠিক আছে, সেটাকে মুকুব করে দিতে পারে সম্পূর্ণভাবে, সেটা রাষ্ট্রপতি করতে পারে এই 72 নম্বর আর্টিকেলের মাধ্যমে। পরের প্রশ্ন রয়েছে, সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে বলা হয়েছে? রাজ্যের যে অ্যাডভোকেট জেনারেল যিনি হচ্ছেন রাজ্যের আইনি কর্মকর্তা সম্পর্কে বলা হচ্ছে, সেটা হচ্ছে 165 নম্বর আর্টিকেল। তিনি হচ্ছেন রাজ্যের সর্বোচ্চ আইনি কর্মকর্তা বা আইনি অফিসার। তিনি কিন্তু আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী বা রাজ্যপালকে আইন সম্পর্কিত বিধান কিন্তু তিনি দিয়ে থাকেন। এবং যদি বলা হয় এই সম্পর্কিত সমান আমাদের কেন্দ্রে কি রয়েছে, সেটা অ্যাটর্নি জেনারেল আছে 76 নম্বর আর্টিকেলে। পরের প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদটি মৌলিক অধিকার লঙ্ঘিত হলে নাগরিকদের সরাসরি হাইকোর্টে আপিল করার যে অধিকার সেটাকে দিয়ে থাকে? সেটি কোনটা? আমরা যেমন দেখলাম যে 32 নম্বর আর্টিকেল, আমরা কোনো রকম মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয় বা সুপ্রিম কোর্ট 5 ধরনের রিট জারি করে, সেগুলো সবই 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে। ঠিক সেই রকম কিন্তু রাজ্যের আমাদের হাইকোর্টের মাধ্যমে সেটা হচ্ছে কত নম্বর আর্টিকেল? 226, সেম এটা, ঠিক আছে। 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে যেমন রিট জারি করতে পারে, 226 নম্বর আর্টিকেলের মাধ্যমে আমাদের রাজ্যের হাইকোর্ট কিন্তু রিট জারি করে থাকে। পরের প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি হাইকোর্টের বিচারকদের শপথ বা প্রতিজ্ঞার সাথে সম্পর্কিত রয়েছে? তো এটি আমাদের ডাইরেক্টলি হয়ে যাবে 219 নম্বর আর্টিকেলের সাথে। এবং রাজ্যপাল কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতিদের শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন, এটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তার সাথে হাইকোর্টের বিচারপতিরা 62 বছর পর্যন্ত তারা কাজ করতে পারেন এবং সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সেটা 65। নেক্সট, সংবিধানের কোন অনুচ্ছেদে রিট সম্পর্কিত বিধান রয়েছে? তো আমরা জানি এটা 32 নম্বর আর্টিকেল রয়েছে আমাদের। এটা কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের ক্ষেত্রে, ঠিক আছে, কোশ্চেনটা এখানে কমপ্লিট হচ্ছে না। সুপ্রিম কোর্টের ক্ষেত্রে 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে এবং হাইকোর্টের ক্ষেত্রে এটা 226 নম্বর আর্টিকেলের মাধ্যমে রিট কিন্তু জারি করা হয়। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে কি, সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্য আইনসভার অর্থ বিলের সংজ্ঞা এটি দেওয়া হয়েছে? অর্থাৎ অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে কত নম্বর আর্টিকেলে? সঠিক উত্তর হয়ে যাবে 199 আর্টিকেলে কিন্তু এটি দেওয়া রয়েছে। এবং মনে রাখবে 201 নম্বর যে আর্টিকেল রয়েছে না, সেই অনুসারে রাজ্যপালের দ্বারা রাষ্ট্রপতির বিবেচনার জন্য কোনো বিল সংরক্ষণ করে রাখার যে বিধান সেটা কিন্তু রয়েছে। আর এটাও মনে রাখবে কোনো বিল অর্থ বিল কিনা সেটা কিন্তু ঠিক করে নেবে কে? অবশ্যই লোকসভার স্পিকার। আর অর্থ বিল লোকসভাতেই পেশ করা যায়। পরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করার যে ক্ষমতার কথা এটা বলা হয়েছে? কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? তো এটি কিন্তু 123 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। মনে রাখবে 123 নম্বর আর্টিকেলের অধীনে সংসদের অধিবেশন বন্ধ থাকাকালীন জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রপতি অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারির ক্ষমতা কিন্তু তার রয়েছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, রাষ্ট্রপতি কিন্তু জারি করছে 123 নম্বর আর্টিকেলের মাধ্যমে। এবং 213 নম্বর আর্টিকেলটাও সেমভাবে কিন্তু এখানে কে করছে? রাজ্যপাল। রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল কিন্তু অর্ডিন্যান্স জারি করছে 213 নম্বর আর্টিকেলের মাধ্যমে। দুটোই আমাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। 124 নম্বর যে আর্টিকেল রয়েছে এটা আমাদের সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠাতার সাথে সম্পর্কিত রয়েছে, সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠার সাথে ডাইরেক্টলি সম্পর্কিত রয়েছে। এছাড়া 125 নম্বর যে আর্টিকেল রয়েছে এটা সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন এবং ভাতা এই সম্পর্কিত বিধান কিন্তু রয়েছে। চলো পরের প্রশ্নে আসি, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে? দেখো, ইলেকশন কমিশন সম্পর্কে আমাদের বলা হয়েছে 324 নম্বর আর্টিকেলে। আমরা জানি 324 নম্বর আর্টিকেলে আমাদের যে নির্বাচন কমপ্লিট করানোর জন্য একজন স্বাধীনভাবে, এবং এটা কিন্তু একদম তোমরা বলতে পারো কোনো রকম নিয়ন্ত্রণ থেকে মুক্ত, ঠিক আছে, স্বাধীন একদম নিরপেক্ষ ইলেকশন কমিশন রয়েছে, যেটা 324 নম্বর আর্টিকেলের অধীনে রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যের সীমানা এবং নাম পরিবর্তনের বিধান রয়েছে? পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তো এটি কিন্তু রয়েছে আমাদের 3 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে রাজ্যের নাম পরিবর্তন করা এবং তার সীমানা নির্ধারণ করার ক্ষেত্রে 3 নম্বর আর্টিকেলটি গুরুত্বপূর্ণ রয়েছে। আর একটা কোশ্চেন তোমরা দেখে রাখবে, 5 নম্বর যে আর্টিকেল রয়েছে এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ধারা নাম্বার 5 এটা রয়েছে সংবিধান চালুর সময়, মনে রাখবে 26 জানুয়ারি 1950, সেই সময় ভারতে বসবাসকারী নাগরিকত্বের যে সংজ্ঞা সেটা কিন্তু এখানে প্রদান করা হয়েছে 5 নম্বরে, অর্থাৎ সংজ্ঞাটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের রাষ্ট্রপতির পদের প্রতিষ্ঠাতার কথা বলা হয়েছে? রাষ্ট্রপতি পদের যে প্রতিষ্ঠার কথা এখানে বলা হয়েছে কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল নাম্বার 52। 52 নম্বর আর্টিকেলেই বলা হয়েছে যে আমাদের রাজ্যে একজন রাষ্ট্রপতি থাকবেন, ঠিক আছে, এটি একটা সাংবিধানিক ঘোষণা হিসাবে দেওয়া রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, সংবিধানের কোন অনুচ্ছেদে সর্বভারতীয় সেবাসমূহ অর্থাৎ অল ইন্ডিয়া সার্ভিসের কথা বলা হচ্ছে?
এর উল্লেখ করা হয়েছে। তো 312 নম্বর আর্টিকেল আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এবং 315 নম্বর ইউপিএসসি এবং স্টেট পিএসসির সাথে সম্পর্কিত আছে। নেক্সট কোশ্চেন রয়েছে 28 নম্বরে বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে তপশিলি জাতিদের জন্য জাতীয় কমিশনের কথা বলা হয়েছে, যেটা 338 নম্বর আর্টিকেলের মাধ্যমে বলা হয়েছে। এবং এই ধরনের যে সমস্ত সাংবিধানিক কমিশনগুলো রয়েছে তারা তাদের সম্পূর্ণ রিপোর্ট কোথায় পেশ করবে? রাষ্ট্রপতির কাছে কিন্তু পেশ করবে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের ঘোষণা করে কোন অনুচ্ছেদটি ঘোষণা করছে যে সুপ্রিম কোর্টের আসন দিল্লিতে অবস্থিত? তো এটি কিন্তু আমাদের রয়েছে কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল নাম্বার 130, 130 নম্বর আর্টিকেলে এখানে বলা হয়েছে। তার সাথে আর একটা গুরুত্বপূর্ণ এখানে আর্টিকেল রয়েছে, সেটা হচ্ছে 129 নম্বর, পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। কারণ এখানে কিন্তু সুপ্রিম কোর্টকে কোর্ট অফ রেকর্ড হিসাবে কিন্তু ঘোষণা করা হয়েছে এবং এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট অ্যাজ এ কোর্ট অফ রেকর্ড, আর্টিকেল নাম্বার 129। এইভাবে কিন্তু কোশ্চেন অনেকবার করা হয়েছে রেল এবং এসএসসির এক্সামে। পরের কোশ্চেন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী অর্থ বিল রাজ্যসভায় পেশ করা যাবে না? অর্থ বিল রাজ্যসভায় পেশ করা যাবে না, সেটা 109 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। কারণ অর্থ বিল কিন্তু একমাত্র কোথায় পেশ করা হয়? লোকসভায় কিন্তু পেশ করা হয়। এবং কোনো বিল অর্থ বিল কিনা সেটাও কিন্তু ঠিক করবেন কে? অবশ্যই লোকসভা স্পিকার ঠিক করবে, ঠিক আছে। এবং মনে রাখবে, সংসদে পেশ হওয়া বিলে রাষ্ট্রপতির সম্মতি সেটা কিন্তু বাধ্যতামূলক থাকে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যেটা 111 নম্বর আর্টিকেলের অন্তর্গত হচ্ছে। আর মানি বিল সম্পর্কিত যে আর্টিকেল রয়েছে সেটা হচ্ছে 110 রয়েছে মানি বিল সম্পর্কে, ঠিক আছে। আর অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল বাজেট এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? 112 নম্বর আর্টিকেলে রয়েছে, যেটাকে আমরা কি বলছি? যেটাকে বাজেট বলছি আর কি, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটাকেই আমরা সংক্ষেপে বাজেট বলছি। এইগুলো সব কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই দেখে রাখবে। পরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট এই সম্পর্কিত যে বিধান সেটা দেওয়া হয়েছে? তো এটি কিন্তু আমাদের 61 নম্বর আর্টিকেলে রয়েছে, 60 নম্বরে রয়েছে রাষ্ট্রপতির শপথ এবং তার পদ্ধতি সম্পর্কে দেওয়া রয়েছে। আর 62 নম্বর আর্টিকেলে আমরা কি জানতে পারি? না, রাষ্ট্রপতি পদ যদি খালি হয়ে যায় তাহলে 6 মাসের মধ্যে পুনরায় নির্বাচন করতে হবে, এটা বাধ্যতামূলক। পরের কোশ্চেন, সংবিধানের কোন অনুচ্ছেদে পাকিস্তান থেকে ভারতে আসা ব্যক্তিদের নাগরিকত্বের কথা বলা হয়েছে? পাকিস্তান থেকে ভারতে আসা ব্যক্তিদের সেই সম্পর্কিত আর্টিকেল হচ্ছে আর্টিকেল নাম্বার 6। কত নম্বর আর্টিকেল? আর্টিকেল নাম্বার 6। পরের কোশ্চেন, আর 5 থেকে 11 তো আমাদের ওখানে রয়েছে নাগরিকত্ব সম্পর্কিত বিধান। পরের প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে ভারতের অ্যাটর্নি জেনারেলের বিধান রয়েছে? তো এটাও আমরা দেখে নিয়েছি, অ্যাটর্নি জেনারেল 76 নম্বর আর্টিকেলের বর্ণিত রয়েছে এবং তিনি হচ্ছেন আমাদের হাইয়েস্ট ল অফিসার অফ আওয়ার কান্ট্রি। নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের কি রয়েছে, সংবিধানের কোন অনুচ্ছেদ সুপ্রিম কোর্টকে কোর্ট অফ রেকর্ড হিসাবে ঘোষণা করছে? তো 129 নম্বর আর্টিকেল, ডাইরেক্ট আমাদের উত্তর হয়ে যাবে, দেখেই নিয়েছি আমরা। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করেন, এটি কোন অনুচ্ছেদে বলা হয়েছে? রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করছেন, এটি কিন্তু 155 নম্বর আর্টিকেলে কিন্তু এটি বর্ণিত রয়েছে, ঠিক আছে। আর প্রতিটি রাজ্যে একজন রাজ্যপাল থাকবে, এটাও কিন্তু বলা হয়েছে 153 নম্বর আর্টিকেলে, এটাও দেখে রাখবে, এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন আছে, রাজ্যপালের অধ্যাদেশ জারি করতে পারবেন, এটা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? যেমন তোমাদের একটু আগে বললাম যে এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 213 নম্বর আর্টিকেলের মাধ্যমেই কিন্তু রাজ্যপাল অধ্যাদেশ বা অর্ডিন্যান্স তিনি কিন্তু জারি করতে পারেন। আর রাষ্ট্রপতি সেটা কিন্তু 123 নম্বর আর্টিকেলের মাধ্যমে এটা করতে পারেন। আর মনে রাখবে 214 নম্বর যে আর্টিকেল রয়েছে এটা হচ্ছে রাজ্যের হাইকোর্টের সাথে সম্পর্কিত আর্টিকেল, হাইকোর্ট কিন্তু এখানে স্থাপনের কথা বলা হচ্ছে, ঠিক আছে। আর একটা আর্টিকেল হচ্ছে, আমরা যেমন বলেছিলাম 129 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছিল? সুপ্রিম কোর্ট টু বি এ কোর্ট অফ রেকর্ড, 129 নম্বর। ঠিক সেই রকম কিন্তু এখানে হাইকোর্ট টু বি কোর্ট অফ রেকর্ড, যেটা কিন্তু 215 নম্বর আর্টিকেলের আন্ডারে কিন্তু পড়ছে। এই দুটোই কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট আর্টিকেল। পরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে উপাধি বিলুপ্তির কথা বলা হয়েছে? এখানে যে কোনো টাইটেল অ্যাবলিশের কথা বলা হয়েছে, এটা কত নম্বর আর্টিকেলে আছে? 18 নম্বর আর্টিকেলের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। এবং 16 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? না, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সমান সুযোগের কথা কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে। তার সাথে অস্পৃশ্যতা 17 নম্বর আর্টিকেলে এখানে দেওয়া আছে। পরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েতের গঠনের সাথে সম্পর্কিত রয়েছে? দেখো, গ্রাম পঞ্চায়েত আমরা জানি 40 নম্বর আর্টিকেলে দেওয়া রয়েছে, গ্রাম পঞ্চায়েতের সাথে সম্পর্কিত রয়েছে। আর এর আগে অনেক ক্লাস দিয়েছি তোমাদের গ্রাম পঞ্চায়েত সম্পর্কিত, দেখে নেবে।
ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বিধান রয়েছে যে প্রতিটি রাজ্যের জন্য একজন রাজ্যপাল থাকবেন? 153 নম্বর আর্টিকেলে রয়েছে এটি। এছাড়া তোমরা যারা যারা পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের সকলকে বলে রাখি, এই পঞ্চায়েতের এক্সামের জন্য কিন্তু আমরা অলরেডি কিন্তু 20টি প্র্যাকটিস সেট কমপ্লিট করে রেখেছি এই চ্যানেলে। প্লেলিস্ট কিন্তু প্রপারভাবে দেওয়া রয়েছে বা এই পেজের মধ্যে তোমরা দেখতে পারবে। এছাড়া পঞ্চায়েতের জন্য ম্যাথের প্র্যাকটিস সেটও দেওয়া হচ্ছে এবং পরবর্তী প্র্যাকটিস সেটগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে, তোমরা এখানেই পাবে। তার সাথে বলে রাখি, বাংলা এবং ইংরেজিরও কিন্তু স্টাডি মেটেরিয়ালস তোমরা পেয়ে যাবে, ক্লাস পাবে এখানে প্র্যাকটিস সেট হিসেবে। ঠিক আছে, আমি আবারও বলছি প্র্যাকটিস সেট হিসেবে। কিন্তু প্রপারভাবে যদি প্রস্তুতি তোমাদের নিতে হয় এবং বেস্ট কন্টেন্ট, আমি এখনও বারবার বলছি, বাংলা ভাষায় বেস্ট কন্টেন্ট, এখনও পর্যন্ত যে নোটস বা ব্যাচ যাই বলো না কেন, সেটা কিন্তু আসতে চলেছে খুব শীঘ্রই। সেটা কিন্তু পাবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপের মাধ্যমে। সকলে অ্যাপটি ইনস্টল করে রেজিস্টার করে লগ ইন করে রাখবে। সেখানে পেইড ব্যাচ সেকশানে খুব শীঘ্রই একদম অল্প দামে বেস্ট কন্টেন্ট, যেটা করলে তোমাদের সাকসেস একদম গ্যারেন্টি হবে। ঠিক আছে, দেখো ওখানে যেভাবে নোটটা দেওয়া হবে সেটা হচ্ছে তোমরা সেই সমস্ত বিস্তারিত যে নোটস আমরা দেব একদম পার্ট পার্ট করে দিয়ে দেবো, এবং সেই নোটগুলো তোমরা ম্যাক্সিমাম সংখ্যক যতবার ডিভিশন করতে পারবে, মানে একদম আমি যা নোট দেবো সেগুলো A to Z যদি কেউ কমপ্লিট করতে পারে তাহলে তার কোনো এক্সামই আটকাবে না, শুধু পঞ্চায়েত কেন, কোনো এক্সাম তার আটকাবে না, এমনভাবে নোট দেওয়া হবে তোমাদেরকে। এবং সেখানে বাংলা, ইংরেজি, ম্যাথ এবং GK GS টোটাল কমপ্লিট কিন্তু করানো হবে। ওই অ্যাপটি সকলে ডাউনলোড করে রাখবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, এবং ওই অ্যাপের মধ্যেই আমি খুব শীঘ্রই এটা কিন্তু আপডেট করে দেবো। ঠিক আছে, আমি এটুকু বলতে পারি, ওটা যদি কমপ্লিট করে যাও তোমাদের সিলেকশনের থেকে কেউ তোমাকে সরাতে পারবে না। ঠিক আছে, টেলিগ্রামে সকলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে। চলো আমরা পরের প্রশ্নে আসি। সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যের সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়লে রাষ্ট্রপতি শাসন তার বিধানের কথা বলা হয়েছে? তো আমরা জানি, কোনো রাজ্যে যদি কোনো রকম সাংবিধানিক যে ব্যবস্থা রয়েছে অচলাবস্থা যদি তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু ডাইরেক্ট প্রেসিডেন্টস রুল কিন্তু সেখানে জারি করা হয়ে থাকে। কারণ কার পরামর্শে হয়? রাজ্যপালের পরামর্শ অনুযায়ী সেখানে কিন্তু রাষ্ট্রপতি যে শাসন বা প্রেসিডেন্ট রুল সেখানে কিন্তু লাগু করা হয় 356 নম্বর আর্টিকেলের মাধ্যমে। তোমাদের যদি বলা হয়, এটাকে কিন্তু এখনও পর্যন্ত বহুবার লাগু করা হয়েছে। আরেকটি আর্টিকেল রয়েছে 352 নম্বর আর্টিকেল, এটি কিন্তু আমাদের বিভিন্ন বলতে পারো যুদ্ধের টাইমে বা বহিঃশত্রুর আক্রমণে যে কোনো টাইমে কিন্তু এটা ন্যাশনাল এমার্জেন্সি লাগু করা যেতে পারে। সেটা হচ্ছে আমাদের 352 নম্বর আর্টিকেলের মাধ্যমে, এবং এটি এখনও পর্যন্ত 3বার লাগু করা হয়েছে। এবং 360 নম্বর আর্টিকেল হচ্ছে এটা অর্থনৈতিক জরুরি অবস্থা, অর্থনৈতিক কোনো সংকটের সম্মুখীন হলে সেটা কিন্তু লাগু করা হয়। খুবই ভালো জিনিস যে আমাদের ভারতে এরকম সংকট আসেনি এবং লাগু করা একবারও হয়নি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তার সাথে দেখে রাখবে যে সর্বপ্রথম 1951 সালে পাঞ্জাবের রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল। কত সালে? 1951 সালে। কোথায়? পাঞ্জাবে। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন আসি। সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থবিলের সংজ্ঞার কথা বলা হয়েছে? দেখো, অর্থবিলের সংজ্ঞা আমি তোমাদের বলেই দিয়েছি যে 110 নম্বর আর্টিকেলে কিন্তু আমাদের মানি বিল সম্পর্কে বলা হয়েছে। 111 নম্বর বলা হয়েছে কি? রাষ্ট্রপতির যে সম্মতি প্রদান করতে হবে সংসদে কোনো বিল নিয়ে আসার ক্ষেত্রে, মানি বিলের কথা বলা হচ্ছে। এবং এই যে আমাদের 112 নম্বর রয়েছে সেটা হচ্ছে বাজেট বা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, 112 নম্বর আর্টিকেলের অন্তর্গত। পরের প্রশ্ন দেখো রয়েছে আমাদের, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে মিজোরাম রাজ্যের জন্য বিশেষ বিধানের কথা উল্লেখ রয়েছে? মিজোরামের জন্য বিশেষ বিধান রয়েছে 371-এর জি নাম্বার যে আর্টিকেল রয়েছে সেটি। এক্ষেত্রে খেয়াল রাখবে 371-এর যে এ নাম্বার আর্টিকেল রয়েছে সেটা কার সাথে যুক্ত রয়েছে? নাগাল্যান্ডের সাথে যুক্ত রয়েছে এটা। তার সাথে 371-এর যে সি নাম্বার আর্টিকেল রয়েছে এটি কিন্তু আমাদের ডাইরেক্ট মণিপুর রাজ্যের সাথে সম্পর্কিত রয়েছে। এগুলো অবশ্যই খেয়াল রাখবে, পরীক্ষা এখান থেকে ভরে ভরে প্রশ্ন হয়। এবং 371-এর এফ নাম্বার যে আর্টিকেল রয়েছে এটি সিক্কিমের সাথে সম্পর্কিত রয়েছে এবং তার বিধানসভার যে কাঠামো সেটাকে কিন্তু নির্ধারণ করে। তো এই টোটাল আর্টিকেলগুলো কিন্তু যে যে রাজ্যের সাথে সম্পর্কিত, পরীক্ষা এখান থেকে ভরে ভরে কোশ্চেন হয়। তোমরা অনেকেই কিন্তু এগুলো ছেড়ে দিয়ে চলে আসো, মনে করো বিরাট কঠিন কোশ্চেন হয়েছে। আদৌ এসব কিছু কিন্তু নয়। তোমাদের বলে রাখি, আমরা আমাদের যে পেইড ব্যাচে কিন্তু যে কন্টেন্ট দেবো তোমাদের সংবিধান থেকে, ওটা যদি তোমরা কমপ্লিট করতে পারো, এটা তো শুধু সামান্য পঞ্চায়েতের এক্সাম, পঞ্চায়েতের ছাড়াও ICDS বলো, রাজ্যের WEP বলো, ক্লার্কশিপ বলো, কোনো এক্সাম তোমাদের আটকাবে না ওই কন্টেন্ট তোমরা যদি কমপ্লিট করতে পারো। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমাদের রয়েছে, ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য কোন অনুচ্ছেদে নিহিত রয়েছে? এটি কিন্তু রয়েছে মৌলিক কর্তব্য 51-এ নাম্বার আর্টিকেলে কিন্তু এটি বর্ণিত রয়েছে। আমরা এই সম্পর্কে আগেই দেখে নিয়েছি, যেটা DPSPর মধ্যে পড়ছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসবো।
ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে ভারতের নাগরিকদের জন্য যে 6টি মৌলিক অধিকারের নিশ্চিত করা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু যে 6টি মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে এটা কত নম্বর আর্টিকেলে পড়ছে? এগুলো কিন্তু পড়ছে আমাদের 19 নম্বর আর্টিকেলের মধ্যে, যেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ 19 নম্বর আর্টিকেলটি, যেখানে 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। বাক স্বাধীনতা হতে পারে, চলাফেরার অধিকারের কথা হতে পারে, ঠিক আছে, কোনো জায়গায় ঘুরতে যাওয়ার অধিকার হতে পারে, এগুলো রয়েছে। এছাড়া 14 নম্বর আর্টিকেলে কী রয়েছে না, আইনের চোখে সকলের সমান এবং সকলের যে সমান সংরক্ষণ, এটি কিন্তু বলা হয়েছে। তাছাড়া 21 নম্বরে আমরা দেখে নিয়েছি জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা, রাইট টু লাইফ রয়েছে এখানে। তাছাড়া 22 নম্বর যে আর্টিকেল রয়েছে সেটা কিসের সাথে সম্পর্কিত? বেআইনি যে গ্রেপ্তার, বিনা বিচারে আটক, এগুলোর বিরুদ্ধে যে সুরক্ষা দিচ্ছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, দেখো, সংবিধানে কোন অনুচ্ছেদে লোকসভার কথা বলা হয়েছে, উল্লেখ রয়েছে? তো লোকসভার উল্লেখ রয়েছে কিন্তু আমাদের 81 নম্বর আর্টিকেলের মধ্যে পড়ছে। আর যে 79 নম্বর যে আর্টিকেল পড়ছে, এটা গঠন কী রয়েছে? এটা সংসদের গঠনের সাথে সম্পর্কিত রয়েছে। আর সংসদ গঠন হচ্ছে কাদের মাধ্যমে? সংসদ গঠন হচ্ছে রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভাকে নিয়ে গঠন হচ্ছে সংসদ, সেটা 79-এ আছে, ঠিক আছে? তো এগুলো সবই কিন্তু আমাদের পড়তে হবে। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে প্রধানমন্ত্রী হলেন মন্ত্রিপরিষদের প্রধান? প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের প্রধান, এটা কত নম্বর আর্টিকেলে বর্ণিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের আর্টিকেল নাম্বার 74। পরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের উল্লেখ রয়েছে? তো আমরা দেখেই নিয়েছি 148 নম্বর এগুলো দেওয়া রয়েছে। এগুলো সবই কিন্তু গুরুত্বপূর্ণ। 149-এ তাদের ক্ষমতা, দায়িত্ব এগুলো রয়েছে, ঠিক আছে? এগুলো খেয়াল রাখবে তোমরা। তার 151 নম্বর যে আর্টিকেল রয়েছে সেখানে কী ছিল? অডিট রিপোর্ট সম্পর্কে বলা হয়েছিল। চলো পরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবরণী আবারও চলে এসছে? তো 112 নম্বর আর্টিকেল আমাদের ডাইরেক্ট হবে উত্তর। পরের প্রশ্ন, দেখো পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্ন বারবার রিপিট হবে, এগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো আমি তোমাদেরকে এখানে বাছাই করা 50টা প্রশ্ন নিয়ে এসেছি এবং পরের দিন কিন্তু আরও 50টি কোশ্চেন কিন্তু এই সংবিধান থেকে থাকবে। তাহলে কিন্তু সিরিজটি ভালো লাগবে, ঠিক আছে? কোশ্চেনগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এগুলো কিন্তু তোমরা একটাও ছেড়ে যাবে না, কারণ এই প্রতিটি প্রশ্ন কিন্তু এক্সামে কিন্তু আসা কোশ্চেন, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার বেসড। এবং আমাদের যে অ্যাপের মধ্যে ফ্রি পিডিএফ সেকশন দেখতে পাবে না, সেখানে কিন্তু সমস্ত ক্লাসের ফ্রি পিডিএফগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো পরের প্রশ্ন, সংবিধানে কোন অনুচ্ছেদে রাজ্যসভার গঠনের উল্লেখ রয়েছে? দেখো একটু আগে আমরা একটা আর্টিকেল মিস করেছিলাম, আর্টিকেল নাম্বার 80, সেটা হচ্ছে আমাদের কিসের সাথে সম্পর্কিত? রাজ্যসভার গঠনের সাথে সম্পর্কিত রয়েছে 80 নাম্বার আর্টিকেলটি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো, আর মনে রাখবে রাজ্যসভায় কিন্তু 12 জনকে তোমাদের রাষ্ট্রপতি কিন্তু মনোনীত করেন, ঠিক আছে? আর কোন কোন ক্ষেত্র থেকে সেটাও যদি জিজ্ঞাসা করা হয়, সাহিত্য, বিজ্ঞান, শিল্প, জনসেবা, এই সমস্ত ফিল্ড থেকে 12 জনকে। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে যে লোকসভায় একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার থাকবেন? তো এটি কিন্তু আমাদের 93 নম্বর আর্টিকেলে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্টিকেল রয়েছে 93 নম্বর। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্ত ছিল। গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন ছিল আমাদের ভারতের সংবিধান থেকে। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকের দিন হচ্ছে আমাদের স্বাধীনতা দিবসের দিন। সেই দিন উপলক্ষে আমরা কিন্তু তোমাদেরকে আবারও বলছি, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপে যাবে, যার যে পিডিএফ প্রয়োজন আছে সেই পিডিএফটি তোমরা নিতে পারবে এবং সেখানে টেস্ট পাস অপশানটা বন্ধ রাখবে। তারপর তোমরা কুপন কোডে AIR, এগুলো কিন্তু বড় হাতে রয়েছে, ক্যাপিটাল লেটারে AIR 80, কারণ 80তম স্বাধীনতা দিবস রয়েছে এই বছরের, ঠিক আছে? তো গুরুত্বপূর্ণ দিনে তোমাদের কিন্তু অবশ্যই বলে দিলাম। আর এই যে কুপন কোডটি, এটা কিন্তু 3 দিনের জন্য ভ্যালিড থাকবে, 18 তারিখে এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? 15, 16, 17। তো অবশ্যই তোমরা যাদের যেটা প্রয়োজন রয়েছে তোমরা সেটা নিয়ে নিতে পারবে। এবং তোমরা সকলে কে কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সেটাও একটু জানিয়ে দেবে কমেন্ট সেকশানে। এবং পঞ্চায়েতের জন্য পরবর্তী যে প্র্যাকটিস সেটগুলো বাকি রয়েছে সেগুলো কিন্তু পরপর চলে আসবে। যেমনটা তোমরা বলেছিলে যে জিকের 20টা প্র্যাকটিস সেট হয়েছে, ওটা ওই পর্যন্তই থাকতে বলেছিলে তোমরা। তো তার জন্য জিকে আর করাচ্ছি না এখন, তোমাদের নোটিফিকেশান আসুক কত নম্বর জিকের ওয়েটেজ থাকবে, সেই অনুযায়ী জিকের ক্লাসটা পরবর্তীতে শিডিউল করা হবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা যে বেঙ্গলি রয়েছে, ইংলিশ এবং ম্যাথ, এই 3টে প্র্যাকটিস সেট কন্টিনিউ রাখছি, ঠিক আছে? তো পরের দিন থেকে তোমরা পেয়ে যাবে বাংলা, ইংরেজি, ম্যাথের প্র্যাকটিস সেট পরপর, ঠিক আছে? তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে রাখবে। তো আজকের মতো ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।